যে কোনো সফল বিজনেস এম্পায়ারের একদম গভীরে তাকালে কি দেখতে পাবেন? ঠিক ধরেছেন, এর লিগ্যাল ডিএনএ। একটা সাধারণ আইডিয়া কিভাবে নির্দিষ্ট আইনি কাঠামোর ভেতর দিয়ে একটা পূর্ণাঙ্গ কোম্পানিতে রূপ নেয়, আজকের এই আয়োজনে আমরা সেটাই এক্সপ্লোর করব। বলতে পারেন কোম্পানি আর অংশীদারি আইনের একদম মূল ভিত্তিগুলো নিয়ে আজ আমরা একটা ডিপ ডাইভ দিতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। কর্পোরেট আইনের এই বিশাল আর কিছুটা জটিল জগতে ঢোকার আগে আমাদের একটা ক্লিয়ার রোডম্যাপ থাকা দরকার। আজ আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব ব্যবসার বেসিক ধরনগুলো, এরপর কোম্পানির গঠন, এর নানা রকম শ্রেণীবিভাগ, প্রাইভেট আর পাবলিক কোম্পানির আসল পার্থক্য এবং সবশেষে আলোচনা করব কোম্পানির একেবারে লাইফলাইন বা মূল দলিল নিয়ে। তো একদম শুরুতে ব্যবসার মূল ধরনগুলোর উপর একটা ব্রড ভিউ দেয়া যাক। আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো কমার্শিয়াল ইনিশিয়েটিভ মূলত চারটা কাঠামোর যে কোনো একটার ওপর দাঁড়ায়। এক মালিকানা, অংশীদারি বা পার্টনারশিপ এবং সমবায় সমিতির মতো মডেলগুলো আমাদের সবারই বেশ পরিচিত। এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে আজ আমাদের পুরো ফোকাস থাকবে এই লিস্টের সবচেয়ে পাওয়ারফুল আর ইন্টারেস্টিং মডেলটার ওপর, আর সেটা হলো যৌথ মূলধনী কোম্পানি। এবার চলুন একটু গভীরে যাওয়া যাক। একটা যৌথ মূলধনী কোম্পানির অ্যানাটমি আসলে কেমন? সাধারণ পার্টনারশিপের চেয়ে এটা ঠিক কোথায় আলাদা? সত্যি বলতে কর্পোরেট স্ট্রাকচার বিশাল পরিসরে অপারেট করার জন্যই তৈরি। যৌথ মূলধনী কোম্পানি মূলত এমন একটা স্বেচ্ছামূলক সংগঠন যেখানে শেয়ার খুব ইজিলি ট্রান্সফার বা হাতবদল করা যায়। আর জাস্ট এই একটা ফিচারের কারণে হিউজ অ্যামাউন্টের ক্যাপিটাল বা মূলধন জোগাড় করা পসিবল হয়। এর সবচেয়ে বড় ম্যাজিকটা কোথায় জানেন? এখানে মালিকানা আর ম্যানেজমেন্ট একদম আলাদা থাকে। অর্থাৎ যারা ইনভেস্ট করছেন আর যারা কোম্পানি চালাচ্ছেন তারা আলাদা, যা প্রফেশনালিজমের চরম একটা নিশ্চয়তা দেয়। এখানকার সবচেয়ে ক্রুশিয়াল কনসেপ্ট হল সেপারেট লিগ্যাল এন্টিটি বা আলাদা আইনি সত্তা। ব্যাপারটা একটু ভিজুয়ালাইজ করুন। আইনের চোখে একটা কোম্পানি পুরোপুরি স্বাধীন একজন মানুষের মতো। হ্যাঁ, আসলেই তাই। কোম্পানির নিজস্ব প্রপার্টি থাকতে পারে, সে নিজের নামে কন্ট্রাক্ট সাইন করতে পারে, এমনকি চাইলে অন্যের নামে মামলাও ঠুকে দিতে পারে। মানে কোম্পানির ফাউন্ডার বা মালিকদের থেকে এর আইনি অস্তিত্ব 100% আলাদা। আর ঠিক ওই স্বাধীন সত্তার কারণে চলে আসে পারপেচুয়াল সাকসেশন বা চিরস্থায়ী অস্তিত্বের ধারণা। এর মানে হলো মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু কোম্পানি তার জায়গাতেই থাকবে। ধরুন কোম্পানির মূল প্রতিষ্ঠাতারা অবসরে গেলেন বা দুর্ভাগ্যবশত মারা গেলেন, অথবা তাদের সব শেয়ার বিক্রি করে দিলেন, তাতে কোম্পানির লাইফলাইনে কোনো ছেদ পড়ে না। কোম্পানি তার নিজস্ব গতিতে, বলতে গেলে অনন্তকাল ধরে চলতে পারে। এখন চলুন এই কর্পোরেট ইকোসিস্টেমটা একটু ন্যাভিগেট করি। আইনি দৃষ্টিকোণ থেকে কোম্পানিগুলোকে ঠিক কিভাবে ক্যাটেগরাইজ করা হয়? এই ক্লাসিফিকেশনটা অনেকটা বায়োলজিক্যাল ট্যাক্সোনমির মতো। মূলত 3টা বেসিসের উপর কোম্পানিগুলোকে ভাগ করা যায়: নিবন্ধন বা ইনকর্পোরেশন, লায়েবিলিটি বা দায়বদ্ধতা, এবং মেম্বারশিপ বা সদস্যপদ। যেমন ধরুন, দায়বদ্ধতার দিক থেকে একটা কোম্পানি লিমিটেড বাই শেয়ার্স, লিমিটেড বাই গ্যারেন্টি অথবা আনলিমিটেড হতে পারে। আবার কতজন সদস্য আছেন তার উপর ভিত্তি করেই কিন্তু ঠিক হয় কোম্পানিটা প্রাইভেট, পাবলিক নাকি 1% কোম্পানি হবে। রেগুলার কমার্শিয়াল কোম্পানির বাইরেও কিন্তু বেশ কিছু স্পেশালাইজড ফর্ম আছে। যেমন সরকারি কোম্পানি হতে হলে তার অন্তত 51% শেয়ার সরাসরি সরকারের হাতে থাকতে হবে। আবার ধরুন সেকশন 8 কোম্পানি, এরা কাজ করে পুরোপুরি সোশ্যাল ওয়েলফেয়ার বা সমাজ কল্যাণের জন্য। প্রফিট করা এদের উদ্দেশ্য নয়। এছাড়াও আছে ডরমেন্ট কোম্পানি, যা মূলত ফিউচার প্রজেক্ট বা অ্যাসেট হোল্ড করার জন্য সাইলেন্ট মোডে থাকে। আর নিধি কোম্পানিগুলো কাজ করে অনেকটা মিউচুয়াল বেনিফিট সোসাইটির মতো, নিজেদের মেম্বারদের মধ্যে লোন দেওয়ার জন্য। যে কোনো স্টার্টআপ বা উদ্যোগের ক্ষেত্রে ফাউন্ডারদের সবচেয়ে বড় আর আলটিমেট ডিসিশন নেওয়ার জায়গাটা আসে ঠিক এই পয়েন্টে: কোম্পানিটা কি প্রাইভেট হবে নাকি পাবলিক। এই দুটোর ভেতরের স্ট্যাচুটরি বা আইনি পার্থক্যটা আসলে আকাশ পাতাল। একটা প্রাইভেট কোম্পানিকে আপনি ভাবতে পারেন খুব এক্সক্লুসিভ একটা ভিআইপি ক্লাবের মতো। এখানে চাইলেই যে কেউ ঢুকতে পারে না, শেয়ার ট্রান্সফারে করা রেস্ট্রিকশন থাকে, আর সাধারণ পাবলিকের কাছ থেকে ফান্ড রেজ করা তো একদমই প্রহিবিটেড। অন দি আদার হ্যান্ড, পাবলিক কোম্পানি হলো সবার জন্য উন্মুক্ত। এখানে মেম্বার হওয়ার কোনো লিমিট নেই এবং তারা ওপেনলি সাধারণ মানুষের কাছ থেকে ইনভেস্টমেন্ট বা ফান্ড নিতে পারে। 200
শুধুই একটা সংখ্যা প্রাইভেট কোম্পানির জন্য একটা বিশাল লক্ষ্মণ রেখা বা অলঙ্ঘনীয় দেয়াল। কোনো প্রাইভেট কোম্পানিতে আইনত 200 জনের বেশি মেম্বার থাকতে পারবে না। নো ওয়ে। যখন একটা ব্যবসার গ্রোথ বাড়ে, এক্সপ্যানশনের জন্য হিউজ লেভেলের ক্যাপিটাল দরকার হয়, তখন ঠিক এই মেম্বার লিমিটের কারণে অনেক প্রাইভেট কোম্পানি বাধ্য হয়ে পাবলিক কোম্পানিতে রূপান্তরিত হয়। শুধু কি মেম্বার লিমিট, অপারেশন আর কমপ্লায়েন্সের দিক থেকেও পার্থক্য প্রচুর। প্রাইভেট কোম্পানিতে মাত্র 2 জন ডিরেক্টর হলেই কাজ চলে যায়, নামের শেষে লাগাতে হয় প্রাইভেট লিমিটেড। কিন্তু পাবলিক কোম্পানি হতে গেলে মিনিমাম 3 জন ডিরেক্টর মাস্ট। আর যেহেতু আপনি পাবলিকে টাকা নিচ্ছেন, তাই আপনাকে রেগুলেটরি রুলসও মানতে হবে অনেক কড়াভাবে, যেমন পাবলিকলি প্রসপেক্টাস ইস্যু করা, মিনিমাম সাবস্ক্রিপশন এনশিওর করা ইত্যাদি। এক কথায় পাবলিক মানি মানে স্ট্রিক্ট রুলস। আমরা আমাদের আজকের ব্যাখ্যামূলক আলোচনার একদম ক্লাইম্যাক্সে চলে এসেছি। এতক্ষণ যে রুলস আর স্ট্রাকচারগুলোর কথা বললাম, সেগুলো আসলে একটা স্পেসিফিক দলিলের মাধ্যমে লিগালি প্রাণ পায়। এটাই হলো সেই আসল কর্পোরেট ডিএনএ। এই দলিলটার নাম হলো মেমোর্যান্ডাম অফ অ্যাসোসিয়েশন বা এমওএ। সিম্পলি বলতে গেলে এটাই একটা কোম্পানির আল্টিমেট কনস্টিটিউশন। এই কাগজটা ছাড়া পৃথিবীতে কোনো কোম্পানি জন্ম নিতে পারে না। রেগুলেটরি বডি থেকে শুরু করে ইনভেস্টর বা সাপ্লায়ার, বাইরের দুনিয়ার সাথে এই কোম্পানিটা কিভাবে ডিল করবে, তার ক্ষমতার বাউন্ডারি কতটুকু, এভরিথিং এই দলিলে ক্রিস্টাল ক্লিয়ার করে লেখা থাকে। আপনি যদি এমওএর ক্লজ বা ধারাগুলোর দিকে তাকান, তাহলেই বুঝবেন কর্পোরেট আইন ঠিক কতটা প্রিসাইজ। কোম্পানির নাম কি হবে, রেজিস্টার্ড অফিস কোথায় থাকবে, শেয়ারহোল্ডারদের দায় কতটুকু, আর ক্যাপিটাল স্ট্রাকচার কেমন হবে, সব এখানে স্পেসিফাই করা থাকে। তবে এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হল অবজেক্ট ক্লজ বা উদ্দেশ্য ধারা। আপনার কোম্পানি ঠিক কি কাজ করতে পারবে সেটা এখানেই লেখা থাকে। এর বাইরে কোম্পানি লিগালি এক পাও ফেলতে পারবে না। বুঝতে পারছেন তো? এটা জাস্ট কোনো ফর্ম্যালিটি নয়, এটা পুরো কর্পোরেট শৃঙ্খলার একদম কনক্রিট ভিত্তি। তো আজকের আলোচনা থেকে একটা ব্যাপার নিশ্চয়ই ক্লিয়ার। এই যে এত সব কঠিন নিয়মকানুন আর স্ট্রাকচার, এগুলো কিন্তু শুধু আইনের বইতে বন্দি থাকার জন্য নয়, এগুলোই হলো রিয়েল ওয়ার্ল্ডের কমার্শিয়াল ইনোভেশনের আসল ইঞ্জিন। এই ফাউন্ডেশনের ওপর ভর করেই যুগে যুগে গড়ে উঠেছে একটা টেকসই বিজনেস এম্পায়ার। এখন আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, ভবিষ্যতে যে যুগান্তকারী উদ্যোক্তা দুনিয়া কাঁপাবে, সেটা ঠিক কোন আইনি কাঠামোর ওপর দাঁড়িয়ে সফল হবে বলে মনে করেন? বিষয়টা নিয়ে একটু ভেবে দেখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই।